আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সবাই কমবেশি জানেন যে দিল্লিতে একটি ছাত্র আন্দোলন চলছে। পরীক্ষা পদ্ধতিতে অনিয়ম এবং পুরো শিক্ষা ব্যবস্থাতে যে দুর্নীতি, প্রশ্ন ফাঁস, জালিয়াতি যে চলছে, তার বিরুদ্ধে ছাত্ররা নৈতিকভাবে রাজপথে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য তারা রাজপথে নেমেছিল। তো তারা যখন রাজপথে নামছিল বা নেমেছিল, ঠিক সেই সময়টাতে বিজেপি সরকারের পুলিশ বা নরেন্দ্র মোদী সরকারের পুলিশ সেখানে ছাত্রদের সঙ্গে অতিরিক্ত বল প্রয়োগ করে। লাঠিচার্জ, টিয়ার শেল, তারপরে গরম পানি ছেটানো এবং অশ্লীল অঙ্গভঙ্গি সহ যারা ছাত্র কিংবা ছাত্রী, তাদের গোপন অঙ্গে পুলিশের লাঠি দিয়ে আঘাত করার মতো দৃষ্টিকটু এবং গর্হিত কর্মকাণ্ড ঘটতে থাকে। এবং আপনারা জানেন যে নরেন্দ্র মোদী সরকার এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি সরকার। দেশের সকল মিডিয়া, ঠিক বাংলাদেশে যেভাবে শেখ হাসিনার অবস্থা হয়েছিল ঠিক ওইরকম অবস্থা ভারতবর্ষে। এবং তিনি যে ক্ষমতা ভোগ করছেন ঠিক সেই ক্ষমতা সম্ভবত সম্রাট আকবর বা আওরঙ্গজেবেরও এরকম একছত্র ক্ষমতা ছিল না। একেবারে বাংলা থেকে গুজরাট, গুজরাট থেকে বিহার, বিহার থেকে আসাম, আসাম থেকে মণিপুর, একেবারে মণিপুর থেকে কাশ্মীর, সব জায়গাতে বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং এদের রাজত্ব। ফলে তাদের নিজস্ব গদি মিডিয়া হয়ে গেছে, নিজস্ব পুলিশ বাহিনী, এমনকি সেনাবাহিনী, এমনকি বিচার বিভাগও একেবারে হুবহু বাংলাদেশের মতো সেখানে করা হয়েছে। তো এই অবস্থায় ছাত্র যারা আছে তারা একটা রায়ের জন্য হাইকোর্টে গেল, একেবারে বাংলাদেশের মতো হুবহু। সেখানে যিনি প্রধান বিচারপতি তিনি একটি মন্তব্য করলেন যে এই তেলাপোকা, এই তেলাপোকা, ককরোচ, এই কথার বিরুদ্ধে তারা একটা পার্টি গঠন করে ফেলল ইন্টারনেটে, ককরোচ পার্টি। এবং সেই ককরোচ পার্টি খুব অল্প সময়ের মধ্যে অর্গানাইজ করে ফেললো, ইন্টারনেটের মাধ্যমে তারা তাদের ফলোয়ার বাড়িয়ে ফেললো এবং সেই ককরোচ পার্টির আন্দোলনে এখন সারা পৃথিবী থরথর করে কাঁপছে। এবং আপনি যদি বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন হলো, সেই কোটা বিরোধী আন্দোলন একটা সময় এই ব্যাপারে সরকার এবং যারা আন্দোলনকারী তারা কিন্তু সুপ্রিম কোর্টে এসেছিল এবং তৎকালীন বিচারপতি তিনি এই বিষয়টিকে একেবারেই পাত্তা দিতে চাননি। এর কারণ হলো যে তখন সরকারের ক্ষমতাটা এমন একটা পর্যায়ে যে সেখানে আসলে যারা আন্দোলনকারী তারা জেলা জজও নয়, কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে কথা বলবে এই অবস্থা তখন সে বাংলায় ছিল না। সেখানে চিফ জাস্টিসের সামনে গিয়ে তাকে ভয় দেখানো হচ্ছে, চাপ প্রয়োগ করা হচ্ছে, বা অ্যাটর্নি জেনারেল বলছে যে এই জিনিসটা খুব দ্রুত নিষ্পত্তি করেন বিকজ গোয়েন্দা রিপোর্ট ভালো না। তখন এটা তাদের ইগোতে লেগেছে। ফলে কি হলো, বাংলাদেশের প্রধান বিচারপতি বললেন যে এই রাজপথের আন্দোলন দ্বারা সুপ্রিম কোর্ট চলবে না। এই যে শুরু হলো গণ্ডগোল। সেই বিচারপতিরা রাজপথে লাঞ্ছিত হলেন, মার খেলেন, গাড়ি থেকে নামিয়ে তাদেরকে বেদম প্রহার করা হয়েছে। তারপরে যা কিছু ঘটেছে পুরো এখন তো মানে আপনি এটা কল্পনাই করা যায় না। ঠিক সেম ঘটনা ভারতে ঘটবে কি ঘটবে না সেটা হয়তো আরও ২-১ দিনে বোঝা যাবে। এখন এই যে ভারতের যে ককরোচ পার্টি, তাদের প্রধান যে দাবি, ৩টি দাবি, প্রধান ৩টি দাবি। ১ নম্বর দাবি হলো শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রীর নাম ধর্মেন্দ্র। দ্বিতীয় তাদের দাবি যে এই সময়টিতে যে সকল আন্দোলনকারীর বিরুদ্ধে সারা ভারতবর্ষে মামলা মোকদ্দমা হয়েছে, সেই মামলা মোকদ্দমা প্রত্যাহার করতে হবে। আর ৩ নম্বর হলো যে এই সময়টিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অঙ্গহানি হয়েছে, হয়তো কেউ মারা গেছেন, তাদের দায় দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। তো প্রথম যে দাবিটি, এটি নিয়ে সরকার গড়িমসি করেছে, কিন্তু আজকে আমি যখন ভিডিও করছি শনিবার দিন সন্ধ্যার সময়, ঠিক সেই সময়ের খবর হলো শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। এরপর বাকি দুটো দাবিও মেনে নেওয়া হয়েছে। তার আগে তাদের এই দাবি যে মেনে নেওয়া হবে সেটা শুক্রবার দিন রাতে জনাব নরেন্দ্র মোদী
তিনি তার যে সোশ্যাল প্ল্যাটফর্ম সেখানে এসে একটি বক্তব্য দিয়েছেন। সম্ভবত ৩০ থেকে ৩৫ সেকেন্ডের একটি বক্তব্য, এবং এটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে এতটা ভাইরাল হয়ে পড়েছে যে সোশ্যাল মিডিয়া তৈরি হওয়ার পরে এত মানুষ লাইক, কমেন্ট, শেয়ার এবং এটাকে নিয়ে যে একটা ভাইব তৈরি হয়েছে, এটা কখনো হয়নি। মানে সারা দুনিয়াতে সোশ্যাল মিডিয়াতে সবচাইতে এই নরেন্দ্র মোদীর বক্তব্যটি ভাইরাল হয়েছে। যারা নরেন্দ্র মোদীর ভক্ত তাদের বক্তব্য হলো যে দেখো 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 রাজনীতি করে কিভাবে। একটা বক্তব্য উনি এ যাবৎকালে ২টো বক্তব্য দিয়েছেন। এটা হলো ২য় বক্তব্য, এর আগে আরেকটি বক্তব্য। এই বক্তব্য দিয়ে ভারতের সমস্ত রাজনীতির কোর্স অফ অ্যাকশন পরিবর্তন করে ফেলেছেন। ফলে এই ককরোচ পার্টির যে আন্দোলন, এটা থাকলো না, নিষ্পত্তি হয়ে গেল। এই আন্দোলন আর থাকবে না। ফলে যারা নরেন্দ্র মোদীর পতন নিয়ে, সরকারের পতন নিয়ে, বিজেপির পতন নিয়ে যে সকল স্বপ্ন দেখা হয়েছিল এবং এটিকে বাংলাদেশের মতো এটি পরিণতি দেওয়ার ব্যাপারে যারা খুব আশাবাদী ছিল, তারা মাঠে মারা গেলেন। এরকম বক্তব্য এখন পর্যন্ত দিচ্ছে। অন্যদিকে যারা আন্দোলনকারী ককরোচ পার্টি, তারা এখনো পর্যন্ত ঘরে ফিরছে না। মন্ত্রীর পদত্যাগের পরেও তারা নতুন আরও ২টো শর্ত যুক্ত করেছেন। এবং ঠিক আন্দোলনের শেষ সময়টিতে বাংলাদেশের শেখ হাসিনার জামানাতে যেভাবে একের পর এক দাবি মেনে নেওয়া হচ্ছিল, আর তার সাথে পাল্লা দিয়ে নতুন নতুন দাবি সংযুক্ত করা হচ্ছিল, এবং শুধু দাবি সংযুক্ত করার পাশাপাশি সারা বাংলাদেশে নানা রকম কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিকাণ্ড, হতাহত সব মিলিয়ে একটা সরকারকে তছনছ করে দেওয়ার জন্য যা যা দরকার সব করা হচ্ছিল। এবং একটা সময় সরকার তার যে ধৈর্য হারিয়ে ফেলে, নির্বিচারে গুলি চালায়। তারপর তারা যে রাষ্ট্রের যে ধ্বংসযজ্ঞ, সেই ধ্বংসযজ্ঞ দেখে তারা তাদের যে খেই এটা হারিয়ে ফেলেন, সাহস হারিয়ে ফেলেন। ঠিক একই অবস্থা ভারতে ঘটতে চলেছে। ইতিমধ্যে যে সকল সেলিব্রিটি এখানে অংশগ্রহণ করেছেন, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে হাসপাতালে গেছেন। এখানে সোনম চুক, সেই যে 3 ইডিয়টসের যে আমির খান যে অভিনয় করেছিলেন, আমির খান যার চরিত্রকে তিনি সেলুলয়েডের পর্দা নিয়ে এসছেন, তো সেই সোনম ওয়াংচুক তিনি এখানে অনশনে অংশগ্রহণ করেছেন এবং সাম্প্রতিক সময় তার সেই অনশন তিনি ভঙ্গ করেছেন রাজনৈতিক নেতাদের বক্তব্যে। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে অনেকটা গৃহবন্দী করে রাখা হয়েছে, এবং তিনি বলছেন যে এখন এই অবস্থায় থাকার চেয়ে আমাকে গ্রেপ্তার করুন, যেহেতু আমি স্বাধীন দেশের নাগরিক। এর চাইতে এখন যেভাবে হাসপাতালে আমাকে রাখা হয়েছে, এর চাইতে গৃহবন্দিত থাকা ভালো। অন্যদিকে নাসিরউদ্দিন শাহ থেকে শুরু করে প্রায় সবাই, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। অনেক সেলিব্রিটি যারা হয়তো রাজনৈতিক উদ্দেশ্য নয়, কিন্তু শাহরুখ খানের মতো সেলিব্রিটি, তারাও কিন্তু রাজপথে এসছেন জাস্ট সেই আন্দোলনকারীদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। তো সব মিলিয়ে এই যে ককরোচ পার্টির যে আন্দোলন, এই আন্দোলন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং সেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরেও অন্যান্য প্রদেশে সে আন্দোলন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে, পশ্চিমবঙ্গের যে বিজেপির প্রধানমন্ত্রী শুভেন্দু বা মুখ্যমন্ত্রী শুভেন্দু, তার বাড়িতে আক্রমণ হয়েছে, মারাত্মক আক্রমণ হয়েছে, এবং এতটা আক্রমণ হয়েছে যে উনি নাকি, যেটা দেখলাম সত্য মিথ্যা, উনি সেই বাড়ি থেকে দৌড়ে পালিয়ে তারপরে প্রাণ রক্ষা করেছেন। এবং এখানে তৃণমূলের একটা শক্তি আছে, তারপরে এখানে মমতা ব্যানার্জির একটা শক্তি আছে, ইসলামিস্টদের একটা শক্তি আছে। সেই সকল শক্তি এখন বিজেপির বিরুদ্ধে যদি পশ্চিমবঙ্গে অ্যাক্টিভেট হয়, তাহলে শুভেন্দুর আসলে সেখানে টিকে থাকাটা রাষ্ট্রশক্তিদের সম্ভব নয়। আমাদের দেশে যেমন একটা আইন আছে, সন্ত্রাস দমন আইন, পশ্চিমবঙ্গের একটা আইন আছে, গুন্ডা দমন আইন। তো সেই গুন্ডা দমন আইনের অধীনে মামলা করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের পরিস্থিতি উন্নতি হয়নি, বরং খারাপ হচ্ছে এই ভিডিও করা পর্যন্ত। ফলে এই যে ককরোচ, তেলাপোকা, সেই তেলাপোকার যে যন্ত্রণা, তারা যে আনাম এক একটা সাম্রাজ্যকে খেয়ে ফেলতে পারে, পুরো একটা মঞ্চকে খেয়ে ফেলতে পারে, এমনকি নরেন্দ্র মোদীর গদি খেয়ে ফেলতে পারে, এই যে ইতিহাস তারা তৈরি করতে যাচ্ছে,
এটা বোধহয় এত সহজে এখানে শেষ হবে বলে মনে হচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।